আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কয়েকটি ক্লাসে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের এর ধারাবাহিকতায় পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসে আইপি অ্যাড্রেস নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা আজকের ক্লাসে ডোমেইন নেম নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডোমেইন নেম সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে পারবো আজকের ক্লাসটির শেষে ইনশাআল্লাহ। তো চলো আজকের ক্লাস শেষে আমরা কোন কোন টপিকসগুলো জানবো জেনে নেই। প্রথমে আমরা জানবো ডোমেইন নেম সম্পর্কে, তারপরে আমরা ইউআরএল সম্পর্কে জানবো, তারপরে ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়, অর্থাৎ কোন কোন বিষয় বিবেচনায় রেখে ডোমেইন নেম নির্বাচন করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। আমরা আরও জানবো আইপি অ্যাড্রেস ও ইউআরএল এর মধ্যে পার্থক্য, এবং সর্বশেষে আমরা জানবো আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেমের মধ্যে পার্থক্য। তো মোটামুটি আমরা আজকের ক্লাসে এই 5টি টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ। তো চলো আমরা আজকের ক্লাসে শুরু করি। প্রথমে চলো আমরা জেনে নিই ডোমেইন নেমের সংজ্ঞা সম্পর্কে। তোমরা আইপি অ্যাড্রেস ক্লাসে জেনেছো যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি স্বতন্ত্র ঠিকানা থাকে, যাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। এই আইপি অ্যাড্রেসকে সহজে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফা নিউমেরিক ঠিকানা ব্যবহার করা হয়, তাকে ডোমেইন নেম বলে। অর্থাৎ আমরা জানি যে আইপি অ্যাড্রেসগুলো হয় তোমার অক্টেট ডেসিমেল দিয়ে হয়, অথবা বাইনারি দিয়ে হয়, বা হেক্সাডেসিমেল এগুলো দিয়ে হতে পারে। তাহলে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসগুলো যদি বড় আকারের হয় সেক্ষেত্রে মনে রাখা খুব কঠিন। এই ক্ষেত্রে আমরা যদি আইপি অ্যাড্রেসকে সহজে আলফা নিউমেরিক, অর্থাৎ আলফা নিউমেরিক বলতে কী বলছে এখানে, আলফা বলতে এখানে আসলে আলফাবেট A থেকে Z পর্যন্ত, আর নিউমেরিক মানে হলো 0 থেকে 9 এই সংখ্যাগুলো। অর্থাৎ আলফা নিউমেরিক মানে হলো A থেকে Z এবং 0 থেকে 9 এই সংখ্যা এবং বর্ণগুলো মিলে তোমার কি করা, আইপি অ্যাড্রেসের অল্টারনেটিভ নামগুলো ব্যবহার করা। অর্থাৎ আইপি অ্যাড্রেসকে খুব সহজে মনে রাখার জন্য আমরা আলফা নিউমেরিক যে ঠিকানা ব্যবহার করি তাই হলো ডোমেইন নেম। তাহলে মূলত আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, ডোমেইন নেমটা ব্যবহার করি। ব্যাকএন্ডে আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু আমরা ফ্রন্টএন্ডে সহজে মনে রাখার জন্য আমরা ডোমেইন নেমটা ব্যবহার করি। ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে করে একই নাম অন্য কেউ না পায়। ডোমেইনটা কি করা হয়, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কেন নিয়ন্ত্রণ করা হয়, মনে করো প্রথমআলো.com, এটা প্রথম আলোর একটা ওয়েবসাইট, যদি এই একই নাম দিয়ে যদি অন্য কেউ আরেকটা ওয়েবসাইট খোলে তাহলে দেখা যাবে কি বিভ্রান্ত হয়ে যাবে মানুষ যে আসলে কোনটা ইউজ করছে, যে এটা আসলে কি মানে রিয়েল প্রথম আলো নাকি অন্য প্রথম আলো। বা আবার মনে করো যে ফেসবুক.com, যদি ফেসবুক.com দিয়ে অন্য কেউ আরেকটা ওয়েবসাইট খোলে তাহলে মুশকিল হয়ে যাবে, দেখা যাবে আসলে মানে ইনফরমেশানে খুব মুশকিল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যেন একই ডোমেইন নেম একজন পায়, বা একই ডোমেইন নেম যেন অন্য কেউ না পেতে পারে বা ব্যবহার না করতে পারে, এই জন্য কি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে কি বলা হয়, ডোমেইন নেমিং সিস্টেম বলা হয়। তাহলে যে সিস্টেমে ডোমেইন নেমটাকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ যেন অদ্বিতীয়ভাবে প্রত্যেকটা ডোমেইন নেম থাকে, এই যে একটা কন্ট্রোলিং বিষয়, তাকে বলা হয় কি ডোমেইন নেমিং সিস্টেম বা ডিএনএস। ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস। কি অ্যাড্রেস, টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়েব অ্যাড্রেস হিসেবে জেনে থাকি। আর যে কোনো ওয়েব অ্যাড্রেস মানে কি, ওয়েব অ্যাড্রেস মানে হলো টেক্সট অ্যাড্রেস। যেমন প্রথমআলো.com, এখানে প্রথমআলো.com, তাহলে দেখা যাচ্ছে কি এগুলো একটি টেক্সট। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এবার আমরা জানার চেষ্টা করব সাবডোমেইন কি, বা সাবডোমেইনের সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। ওকে, সাবডোমেইন হলো মূল ডোমেইনের সাথে আরেকটি অংশ, যা মূলত উক্ত ডোমেইনের সার্ভারের ভেতরের কোনো একটি ফোল্ডার। তাই কি বলা হচ্ছে, মূল ডোমেইনের একটি অংশ। অর্থাৎ ডোমেইন তো আমরা বুঝলাম আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক ভার্সনটাই হলো কি ডোমেইন।
ডোমেনটা কি হয়, ডোমেনটা অবশ্যই টেক্সট বা সাধারণত টেক্সটভাবেই হয়। তাহলে ওই ডোমেনের তোমার কি করা হয় যে ভিতরের কোনো একটি ফোল্ডারকে অ্যাক্সেস করার জন্য সাবডোমেন ব্যবহার করা হয়। আর সাবডোমেন প্রকাশের সময় মূল ডোমেনের সাথে ডট আকারে প্রকাশ করা হয়। যেমন দেখো এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে, result.arifcollege.edu.bd। তাহলে এখানে মূল ডোমেনটা হলো arifcollege.edu.bd, আর যে রেজাল্ট যে তোমার ডটের পুরো অংশটুকু আছে এটা বলা হবে কি সাবডোমেন, মানে এটা মূল ডোমেনেরই একটা অংশ। আবার মনে করো sports.prothomalo.com, তাহলে prothomalo.com কি মূল ডোমেন, এর একটা অংশ হলো মানে তোমার কি একটা সাবডোমেন হলো স্পোর্টস। তাহলে এরকমভাবে কি করা যায়, সাবডোমেন ক্রিয়েট করা যায়। তো বিভিন্ন প্রয়োজনে বা নতুন নতুন পেজের প্রয়োজনে বা একই ধরনের তথ্যগুলো আলাদা করে সন্নিবেশিত করার জন্য এরকম সাবডোমেন তৈরি করা হয়। এবার চলো আমরা জানার চেষ্টা করি টপ লেভেল ডোমেন কি। টপ লেভেল ডোমেন বা টিএলডি, সংক্ষেপে কি বলা হয়, টিএলডি বলা হয়। তো মূল ডোমেনের ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বা টিএলডি বলা হয়। কি বলছে এখানে, মূল ডোমেনের ডটের পরের অংশে টপ লেভেল ডোমেন বলা হয়। তাহলে আমরা দেখেছিলাম একটু পূর্বে যে সাবডোমেন কি, সাবডোমেন হলো মূল ডোমেন ডটের পূর্বের অংশটা হলো তোমার সাবডোমেন, আর পরের অংশটা হলো কি টপ লেভেল ডোমেন। তাহলে আমরা সংখ্যাটা এরকম বলতে পারি যে মূল ডোমেনের ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বা টিএলডি বলে। টপ লেভেল ডোমেন দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। টপ লেভেল ডোমেনকে আবার জেনেরিক ও কান্ট্রি দুটি অংশে বিভক্ত করা যায়, কারণ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের টপ লেভেল ডোমেন ইউজ করা হয়। টপ লেভেল ডোমেনকে আমরা কি করতে পারি, এরকম বলতে পারি যে ডোমেন নেচার, ডোমেন প্রকৃতি বলতে পারি, অর্থাৎ ডোমেনটা কোন ধরনের, কোন প্রকৃতির, কোন বৈশিষ্ট্যের, আমরা এটা হিসেবে বলতে পারি। তো চলো আমরা এই যে টপ লেভেল ডোমেন দুটো ভাগ ছিল, জেনেরিক টপ লেভেল এবং এই কান্ট্রি কোড টপ লেভেল। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি জেনেরিক টপ লেভেল ডোমেনটা কি। আমরা যদি কতগুলো এক্সাম্পল দেখি তাহলে একদম সুন্দর করে বুঝতে পারবো। যেমন দেখো, যদি কোনো মূল ডোমেনের পরে ডট কম দেওয়া থাকে, কি দেওয়া থাকে, মূল ডোমেন ডট কম দেওয়া থাকে, তাহলে আমরা কি বুঝবো, এটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, অর্থাৎ এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যেমন daraz.com, লাস্টে কি দেওয়া আছে, ডট কম দেওয়া আছে, কম মানে হলো এখানে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, অর্থাৎ এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানে অর্থাৎ প্রফিটেবল, অর্থাৎ মুনাফার উদ্দেশ্যে এই ধরনের ডোমেনগুলো কি করা হয়, ক্রিয়েট করা হয়। তারপর হলো .gov, গভ মানে কি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেমন বাংলাদেশ.gov। তাহলে এই যখন .gov আমরা বুঝবো তখন দেখবো, তখন কি বুঝবো, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এটা কিন্তু আসলে সবাই পেতে পারে না। .gov শুধুমাত্র তোমার সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবহার যোগ্য, এটা সাধারণ কোনো মানুষ এটা ইউজ করতে পারে না, এটা অ্যাক্সেস দিবে না। সাধারণত যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান .com ডোমেনটা ইচ্ছা করলে পারচেস করতে পারে, কিন্তু .govটা অবশ্যই পারচেস করা যাবে না, এটা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের জন্যই বরাদ্দ। এরপরে হলো .edu, এডু মানে কি, এডুকেশনাল অর্গানাইজেশন, যেমন buet.edu, du.edu, arifcollege.edu, এরকম ধরনের। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাধারণত কি করা হয়, এই এডু বা ফুল মিনিং বলে আমরা কি বলতে পারি, এডুকেশন। তাহলে এডুকেশনাল অর্গানাইজেশনের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র .edu ব্যবহার করা হয়। এটা কিন্তু আবার কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্য এডু ব্যবহার করা যাবে না। তারপর .ac, এসি মানে কি, একাডেমিক অর্গানাইজেশন। এডুর পাশাপাশি এখন অনেক মানে শিক্ষা প্রতিষ্ঠান কি করে, .ac-টা ইউজ করে, এই টপ লেভেল ডোমেনটা অনেকে এখন ইউজ করে। টপ লেভেল ডোমেন এই .ac মানে হলো একাডেমিক অর্গানাইজেশন, যেমন du.ac হতে পারে, একটা একাডেমিক প্রতিষ্ঠান। তাহলে একাডেমিক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুটো হতে পারে, .edu আর হলো .ac। তারপরে হলো .net, যে নেটওয়ার্ক সার্ভিস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা .net ইউজ করে, যেমন বাংলা.net, summit.net। তারপর .org, org মানে কি, যে নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো অমুনাফাভোগী, মানে মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। যেমন দেওয়া আছে এখানে bccbd.org। আমরা বলতে পারি যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, মানে স্কুল তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা বা এই ধরনের যেগুলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান রয়েছে, তারা যে ধরনের ডোমেন পারচেস করেন তারা কি করেন, .org পারচেস করেন। তারপরে .int,
আইএনটি মানে হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেমন UN.INT, তারপরে UNDP, UNICEF.INT এরকম হয়। কারণ এই সবগুলো কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবৃত, অর্থাৎ বিশ্বের সকল দেশের জন্য এগুলো প্রযোজ্য। এরপরে .info, ইনফো মানে কি ইনফরমেশন, যেমন স্পোর্টস সেনারেট.info। তো এরকম যেগুলো তোমার শুধুমাত্র ইনফরমেশনের জন্য আমরা ইউজ করি, বা ক্রিক ইনফো আছে, ক্রিক মানে ক্রিকেটের বিভিন্ন নিউজ জানার জন্য, স্কোর জানার জন্য ক্রিক ইনফো আমরা ইউজ করি। এই যে বিষয়গুলো, এগুলো তোমার কী করা হয় .info, অর্থাৎ এই ধরনের ডোমেন লেভেল বা তোমার ডোমেন নেম ইউজ করা হয়। তাহলে মোটামুটি এই কয়েকটা হলো গুরুত্বপূর্ণ কিছু জেনেরিক টপ লেভেল ডোমেন। এগুলো ছাড়াও বর্তমানে আরও অনেকগুলো রয়েছে, যেমন .biz রয়েছে, .me আছে, এরকম অনেক অনেক ধরনের ডোমেন নেম রয়েছে। এগুলো হলো কিছু কমন বা অতীব গুরুত্বপূর্ণ, যেগুলো বেশিরভাগ ইউজ করা হয়। তোমরা যদি নেটে সার্চ করো তাহলে এরকম আরও অনেক অনেক এরকম তোমার ডোমেন নেম পেয়ে যাবা। এবার চলো আমরা জানার চেষ্টা করি যে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন কি, মানে ডোমেন কি, এবং অর্থাৎ এগুলো কিছু এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি। তো নাম শুনে মনে হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, অর্থাৎ যেখানে কান্ট্রি কোডগুলো উল্লেখ থাকবে, কান্ট্রি কোডগুলো উল্লেখ থাকবে। যেমন দেখো .bd যখন কোনো কোড থাকে তখন কি বুঝি আমরা, এটা বাংলাদেশ একটা ওয়েবসাইট বুঝি। যদি বলা হয় যে বাংলাদেশ.gov.bd, তাহলে এটা বাংলাদেশের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। তারপর .in থাকলে কি বুঝি আমরা, একটা ইন্ডিয়ার ওয়েবসাইট। .pk মানে পাকিস্তান। .au মানে কি অস্ট্রেলিয়া, অর্থাৎ যদি কোনো ওয়েবসাইটের পরে .au থাকে আমরা সহজে বুঝে নেব এটা একটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট। .cn থাকলে চায়না, .br থাকলে ব্রাজিল, .fi থাকলে ফিনল্যান্ড, তারপরে আবার .uk থাকলে ইউনাইটেড কিংডম, .us থাকলে ইউনাইটেড স্টেট, তারপরে TR থাকলে তুর্কিস্তান, EG থাকলে ইজিপ্ট, BT থাকলে ভুটান, TS থাকলে থাইল্যান্ড, SA থাকলে সৌদি আরবিয়া। এরকম আরও অনেকগুলো রয়েছে। প্রায় প্রত্যেকটা কান্ট্রি কি এরকম নিজস্ব কিছু কান্ট্রি কোড লেভেল রয়েছে, যেগুলো দিয়ে আমরা সহজে বুঝতে পারবো এটা ওই দেশেরই একটা ডোমেন। তাহলে এই হলো তোমার জেনেরিক এবং কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। এইবার আমরা জানার চেষ্টা করব, এই যে আমরা বিভিন্ন ডোমেন নেম আমরা নির্বাচন দেখলাম, বিভিন্ন ধরনের ডোমেন নেম দেখলাম, কান্ট্রি কোড, তারপরে টপ লেভেল ডোমেন। বিশেষ করে টপ লেভেল ডোমেনের ক্ষেত্রে যে আমরা কোন ধরনের ডোমেন আমাদের জন্য উত্তম হবে, কোন ধরনের ডোমেনটা আমরা ব্যবহার করব, আমরা কি করে বুঝবো, এই বোঝার জন্য কয়েকটি আমরা বিবেচ্য বিষয় জেনে নেই, তাইলে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো আমাদের ডোমেন নেম প্রতিষ্ঠানের নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হওয়া বাঞ্ছনীয়। কি বলা হচ্ছে, যদি আমাদের প্রতিষ্ঠানটা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাহলে অবশ্যই .com নেওয়া উচিত, এখানে .info না নিয়ে .com নেওয়াটা উচিত, কারণ আমাদের কমার্শিয়াল প্রতিষ্ঠান। যদি আমাদের প্রতিষ্ঠানটা হয় তোমার শিক্ষা প্রতিষ্ঠান তাহলে অবশ্যই এরও নেওয়া উচিত, না হলে আসলে উদ্দেশ্যের সঙ্গে এটা মানানসই হবে না। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেওয়া হয় .com দিয়ে তাহলে বোঝাবে আসলে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কমার্শিয়াল প্রতিষ্ঠান। 2 নম্বর গুরুত্বপূর্ণ হলো যে ডোমেন নেম যতটা সম্ভব ছোট হওয়া উচিত। ডোমেন নেম কি হওয়া উচিত, ডোমেন নেম যতটা সম্ভব ছোট হওয়া উচিত, কারণ বড় ডোমেন নেম হলে এটা মনে রাখা কঠিন। 2-3 অক্ষর বা 4-5টি ক্যারেক্টার দিয়ে আমরা একটা ডোমেন নেম নির্বাচন করতে পারি, তাহলে সহজে এটা মনে রাখতে পারবো। আবার নামটা যাতে ব্র্যান্ডিং করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, মানে সবাই যেন মুখে মুখে মনে রাখতে পারে এরকম খেয়াল করতে হবে। তারপরে তো সহজে মনে রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে সহজে বানানযোগ্য ও উচ্চারণযোগ্য হতে হবে। এমন আমরা একটা ডোমেন নেম দিলে বানানটাই কঠিন, মানে বানান ভুলের সম্ভাবনা বেশি। যদি বানানটা ভুল হয়ে যায় তাহলে তার সাথে আমরা অ্যাক্সেস করতে পারবো না। এই পর্যায়ে আমরা জানবো URL এর সংজ্ঞা সম্পর্কে। ওয়েব ব্রাউজারে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে প্রদর্শন করার জন্য যে সুনির্দিষ্ট ঠিকানা ব্যবহার করা হয় তাকে URL বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলে। আমরা যে ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা facebook.com, pathona.com যেমন পুরো ঠিকানাটা লিখি, পুরো ঠিকানাটা বলা হয় কি URL। প্রতিটি ওয়েবসাইটে URL এর ইউনিক হয়, প্রতিটি ওয়েবসাইটের URL কি হয়, ইউনিক হয়, অর্থাৎ প্রতিটি ওয়েবসাইটে স্বতন্ত্র ও অদ্বিতীয় ঠিকানা থাকে। এখন চলো আমরা দেখে নিই একটা URL এক্সাম্পল দেখে, যে একটা URL কতগুলো অংশ থাকতে পারে। একটা URL এর বেশ কতগুলো অংশ থাকতে পারে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা জানার চেষ্টা করব। মনে করি এটা হলো আমাদের এক্সাম্পল, যে http://www.arifcollege.edu.bd তারপরে result 11।
যদি আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করি তাহলে সহজে বুঝতে পারবো। মানে প্রথম ভাগ করি আমরা, এই অংশটা কি বোঝায়, অর্থাৎ এই অংশটা কি বোঝায়, এইচটিটিপি এই অংশ, অর্থাৎ এই 1 নম্বর অংশটা দিয়ে আসলে কি বোঝায়, প্রোটোকল বোঝায়। প্রোটোকল কি আসলে আমরা এটা নিয়ে আলোচনা করিনি, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব প্রোটোকল কি, যেন এইচটিটিপি, এফটিপি এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে। তো এইচটিটিপি মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ যেখানে বিভিন্ন ফাইল বা ডাটা ট্রান্সমিট করা যায়, এরকম একটা প্রোটোকল, মানে ওয়েবসাইটে তোমার কি এইচটিটিপি একটা প্রোটোকল ইউজ করা হয়। তাহলে এইচটিটিপি দিয়ে কি করা হয়, প্রোটোকলটা ডিফাইন করা হয়। সাধারণত আমরা যখন ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল লিখি, এটুকু আমরা লিখি না, না লিখলে কী হয়ে যায়, সে অটোমেটিক্যালি নিয়ে নেয় ওয়েবসাইট। তারপরে দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা হলো সাবডোমেন। কি বলা হয়, সাবডোমেন। তো আমরা সাবডোমেন দেখে আসছি, সংখ্যাটা দেখে আসছি, এখানে ডব্লিউ ডট থাকতে পারে, অনেক সময় কি এখানে তোমার স্পোর্টস, এখানে রেজাল্ট এরকমও থাকতে পারে। তাহলে এখানে ডটের পূর্বে যে অংশটা থাকে তাকে বলা হয় কি, সাবডোমেন। এখানে কি রয়েছে, যে www, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর তৃতীয় অংশটা কি, তৃতীয় অংশটা হলো সেকেন্ড লেভেল ডোমেন। কারণ আমরা জানি ডটের পরের অংশটাকে বলা হয় কি, টপ লেভেল ডোমেন। তাহলে ডটের পরেরটা বলা হয় টপ লেভেল, ডটের আগেরটা বলা হয় তোমার কি, সাবডোমেন। তাহলে মাঝখানেরটা তাহলে কি, এটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন। কি বলা হয়, সেকেন্ড লেভেল ডোমেন। মূলত এটা হলো ডোমেনের আসল নেম, মূল নাম। সেকেন্ড লেভেলটা কি, সেকেন্ড লেভেল ডোমেনটা হলো মূল নেম। আর এরপরে যে অংশটা আছে ডট এডু দিয়ে, এখানে কি বোঝানো হচ্ছে, যে টপ লেভেল ডোমেন, অর্থাৎ এটা কোন ধরনের ডোমেন, এটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি কমার্শিয়াল প্রতিষ্ঠান। যেমন এখানে ডট এডু দেওয়া আছে, তার মানে একটা কি তোমার একটা শিক্ষা বা এডুকেশনাল প্রতিষ্ঠান। তাহলে ডটের পরের অংশটা দিয়ে টপ লেভেল, ডটের আগের অংশটা হলো কি, সেকেন্ড লেভেল, তার পূর্বে অংশটা কি, সাবডোমেন। তাহলে সাবডোমেন, তারপরে বসে সেকেন্ড লেভেল, তারপরে বসে টপ লেভেল। এবং এরপরে যে সবুজ কালারে দেওয়া আছে, এটা কি হবে, এটা হবে কান্ট্রি কোড। কি হবে, এটা কান্ট্রি কোড হবে, কারণ এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আরিফ কলেজ এডু এই যে একটা ওয়েবসাইট, এটা কোন দেশের ওয়েবসাইট, এটা হলো বিডি, মানে বাংলাদেশের একটা এডুকেশনাল ওয়েবসাইট, যার নাম হলো আরিফ কলেজ। আর এই যে এখানে 6 নম্বর পার্টটা, এটা দিয়ে কি বোঝানো হয়, ডিরেক্টরি পাথ। কি বোঝানো হয়, ডিরেক্টরি পাথ, অর্থাৎ আমরা এখন কোন ডিরেক্টরিতে অবস্থান করছি। এরপরে যে সর্বশেষ অংশটা রয়েছে, 7 নম্বর অংশটা, এটাকে বলা হয় ডকুমেন্ট ফাইল। এই ডিরেক্টরির মধ্যে যে ডকুমেন্ট ফাইলটা থাকে তাকে বলা হয় কি, ডকুমেন্ট ফাইল। হতে পারে এটা নর্মালি যদি আমরা HTML দিয়ে করি তাহলে 11.html থাকতে পারে, বা PHP দিয়ে করলে এখানে PHPটা শো করে না, জাস্ট মূল নেমটাই শো করে। তাহলে এই হলো একটা ইউআরএল বিভিন্ন অংশ। যদি পরীক্ষা তোমাদের আসে তাহলে এরকমভাবে প্রত্যেকটা অংশ ভাগ করে দেখাতে হবে। যদি তোমাদের পরীক্ষা এই অংশটুকু না থাকে তাহলে 6-7 হবে না। 6-7 না হলেও, বা অনেক সময় কি 5 নম্বর না থাকতে পারে, কান্ট্রি কোড নাও থাকতে পারে, সেক্ষেত্রে 4টা পার্ট মোটামুটি থাকবে, 1 2 3 4 4টা পার্ট থাকবে। অর্থাৎ এই 4টা পার্টই আসলে হলো কি, ডোমেন নেম। ঠিক আছে, এটুকু হলো ডোমেন নেম। তাহলে আশা করি তোমরা ইউআরএল এর বিভিন্ন অংশ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছ। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব আইপি অ্যাড্রেস ও ইউআরএল এর মধ্যে পার্থক্য। 1 নম্বর পার্থক্য, আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আর ইউআরএল এর পূর্ণরূপ কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 2 নম্বর পার্থক্য, যে ডিএনএস সার্ভারের প্রয়োজন হয়, ডোমেন নেমিং সিস্টেম সার্ভারের প্রয়োজন নেই, কিন্তু ইউআরএল এর ডোমেন নেমিং সার্ভার সিস্টেমের প্রয়োজন আছে। 3 নম্বর, আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত, নির্দিষ্ট সংখ্যা দিয়ে কিন্তু আইপি অ্যাড্রেসে দেওয়া হয়। যেমন তোমার IPv4 হলে এখানে তোমার 32টা বিট থাকবে, এরকম ধরনের একটা সংখ্যা লিমিটেড। আর আইপি অ্যাড্রেসের একটি এখানে ইউআরএল কি একটা নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়, ইউআরএল একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। এরপরে হলো আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, আইপি অ্যাড্রেস কি একটা নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, আর ইউআরএল হলো একটি নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপ, অর্থাৎ এই ইউআরএল এ গেলে আমরা বেশ কিছু রিসোর্স পাবো। আইপি অ্যাড্রেস সীমিত, কিন্তু ইউআরএল সীমিত নয়। তারপরে তোমার একটা উদাহরণ দেওয়া হলো 123.45.0.0 না ডট বলা হয়, 123.45.225.1 এইভাবে কি করা হয়, একটা আইপি অ্যাড্রেসকে লেখা হয়। আর ইউআরএল লিখে এরকম লিখতে হয়, http://
এরকমভাবে আমাদের একটা ইউআরএল লিখতে হয়। মোটামুটি এই হলো আইপি অ্যাড্রেস এবং ইউআরএলের মধ্যে কিছু বেসিক পার্থক্য। 2 বা 3 নাম্বারের জন্য পরীক্ষা আসতে পারে, সুতরাং এটুকু জানলে আশা করি তোমাদের হয়ে যাবে। এই পর্যায়ে চলো আমরা জানার চেষ্টা করি আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেমের মধ্যে কি পার্থক্য রয়েছে। আমরা যে এখন দেখলাম সেটা কি আইপি অ্যাড্রেস ও ইউআরএল এর মধ্যে পার্থক্য। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব আইপি অ্যাড্রেস ও তোমার ডোমেইন নেমের মধ্যে কি পার্থক্য রয়েছে। 1 নম্বর পার্থক্য, ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের যে স্বতন্ত্র ঠিকানা থাকে তাকে আইপি অ্যাড্রেস বলে। আর অপরদিকে ডোমেইন নেম হলো আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক ভার্সনকে ডোমেইন নেম বলে। 2 নম্বরটা বলতে পারি যে আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়, আর অপরদিকে ইংরেজি অক্ষর দিয়ে ডোমেইন নেম লিখিত হয়। ইংরেজি অক্ষর এ থেকে জি বা জেড যাকে বলি এখন আমরা, এ থেকে জেড এবং 0 থেকে 9 এগুলো দিয়ে লিখিত হয়। আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, কিন্তু ডোমেইন নেম সহজে মনে রাখা যায়। IANA কর্তৃক আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রিত হয়, আর ICANN কর্তৃক ডোমেইন নেম নিয়ন্ত্রিত হয়। আর আইপি অ্যাড্রেস কিন্তু সরাসরি ব্রাউজার বুঝতে পারে। আমরা যে বিভিন্ন ব্রাউজার, মজিলা, ক্রোম, ফায়ারফক্স, এই যে বিভিন্ন আমরা ব্রাউজার বা সাফারি ব্রাউজার আমরা যেগুলো ইউজ করি, বা অপেরা মিনি বা অপেরা এগুলো ইউজ করি, এগুলো কিন্তু তোমার কি যদি আমরা আইপি অ্যাড্রেস লিখি তাহলে সরাসরি ব্রাউজার বুঝতে পারে, আর যদি ডোমেইন নেম লিখি তাহলে সরাসরি ব্রাউজার বুঝতে পারে না। প্রথমে ব্রাউজার কী করে এটা কনভার্ট করে নেয়। তারপরে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়, আর ডোমেইন নেমটা ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। আর আইপি অ্যাড্রেস আগে যেমন লিখেছিলাম যে 123.45.225.1, আর ডোমেইন নেমটা হবে www.ac.ero.bd এরকমভাবে হবে, অর্থাৎ এখানে HTTP লাগবে না এবং ডিরেক্টরি পাথও দরকার নেই আমাদের, কারণ মূল ডোমেইন এটুকু। তাহলে মোটামুটি এই হলো আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেমের মধ্যে পার্থক্য। তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমরা ডোমেইন নেম, আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য, তারপরে ইউআরএল কি আর বিভিন্ন অংশ, এই সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ। তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।